Hi everyone, this is your Krishnendu Sir and I am from ICE Academy. So today our topic is noun. Now before starting our session, তোমরা যারা WBCS preparation নিচ্ছ, you know very well how important this chapter is, right? Because if we go through the previous year's questions, there are many questions that are asked from this chapter, okay? And so let's not waste any more time and start our session. Okay, তোমরা কোয়েশ্চেন করতে পারো যে স্যার নাউন তো আমরা ক্লাস 4-5 থেকে পড়ে আসছি, নতুন কি শেখার আছে এখানে? Yes, you are right, because we usually study this chapter from class 3, 4, 5, 6, 7, 8. But let me tell you, whatever we have learned in our academics, that was just basics of noun. That was needed in order to lay a foundation, in order to build your foundation. আমাদের ফাউন্ডেশন তৈরি করার জন্য সেটা ইম্পর্টেন্ট ছিল, বাট এখানে যেটা আমরা শিখবো ওই ফাউন্ডেশনের উপর বেস করে আমরা নেক্সট লেভেলে যাব। ক্লিয়ার? তাহলে শুরু করা যাক। সো ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে টাইপস অফ নাউন, অ্যান্ড I know every one of you can answer that. There are 5 types of nouns: proper noun, common noun, collective noun, material noun and abstract noun. Now look, collective noun, it is written the danger zone. আমরা আসবো কেন এটাকে ডেঞ্জার জোন বলা হচ্ছে, বাট বিফোর স্টার্টিং উইথ প্রপার নাউন I must discuss some things about nouns. নাউনের সম্বন্ধে কিছু জিনিস জানার দরকার রয়েছে। সেটা হচ্ছে কেস। তোমরা এই ওয়ার্ডটার সঙ্গে পরিচিত। হোয়াট ইজ কেস? কেস ইজ বেসিক্যালি হাউ আ নাউন ইজ ইউজড ইন আ সেন্টেন্স। একটা নাউনকে কিভাবে সেন্টেন্সে ইউজ করব, বা হোয়াট আর দ্য ফাংশনস অফ আ নাউন, দ্যাট ইজ বেসিক্যালি আ কেস। তাহলে আমাকে জানতে হবে যে নাউনের ফাংশন কি, নাউন কি কাজ করে। নাও আমরা জানি দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কি মিস করলাম? Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. So there are 8 parts of speech, and each and every one of them holds a special function in a sentence. এদেরকে নিয়ে আমরা sentence form করি, and therefore every one of them has a particular function. So by that logic, obviously noun also works in a way কিভাবে কাজ করে। এটা সহজভাবে বলতে, ধরো আমি একটা সেন্টেন্স লিখি যে রাম is a good boy. একটা নর্মাল সেন্টেন্স। Ram is a good boy. Now in this sentence, this one is noun and this one is noun, but we will talk about with this. আমরা এই নাউনটা থেকে শুরু করব। এই যে নাউনটা রাম, এই সেন্টেন্সে কিভাবে ইউজ হয়েছে, রামকে আমরা কিভাবে ইউজ করেছি, আমরা বলতে পারি দিস ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। বলতে পারি তো, কারণ এটাই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এখান থেকে আমরা একটা ফাংশন নাউনের পেলাম কি, যে নাউন নাম্বার 1 ক্যান বি ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। আমরা এখান থেকে বলতে পারি যে নাউন ক্যান বি ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স। আচ্ছা, এবার আমি ধরো আরেকটা যদি সেন্টেন্স নিই, সাপোজ আমি যদি লিখি I invited Ram in the class. এখানে দেখো
ইনভাইটেড দ্যাট ইজ আওয়ার ভার্ব, এবং ভার্বকে যখন আমরা হোয়াট অর হুম দিয়ে কোয়েশ্চেন করি, যখন আমরা ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোয়েশ্চেন করি তখন আমরা কি পাই? ভার্বের অবজেক্ট পাই। কোয়েশ্চেন করো, আই ইনভাইটেড হোয়াট, দেয়ার ইজ নো আনসার, বাট ইফ ইউ আস্ক আই ইনভাইটেড হুম, দেন ইউ গেট দিস আনসার রাম। তার মানে আমরা বলতে পারি ইন দিস সেন্টেন্স দিস পার্টিকুলার নাউন ইজ ইউজড অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব। তাহলে এখান থেকে আমরা নাউনের সেকেন্ড ফাংশন পেলাম কি না, নাম্বার 2 হচ্ছে বিং দ্য অবজেক্ট অফ আ ভার্ব। এটার একটা গ্রামার একটা নাম আছে, যখন নাউন when noun is used as the subject of the sentence তাকে আমরা বলি nominative case or subjective case of the noun। আমরা এটাকে বলবো nominative or subjective case of the noun, but when noun is used as the object of the verb it is called objective case of the noun। কি বলবো? এটাকে বলা হয় অবজেক্টিভ কেস অফ দ্য নাউন। এছাড়াও নাউনের আরো একটা ফাংশন রয়েছে, সেটা কি? কি লিখেছি? the money was distributed between Ram and Sam। look, the same noun has been used, তার সঙ্গে আরেকটা নাউন ইউজ করেছি, তাহলে এখানে দুটো নাউন ইউজ হয়েছে। বাট বিফোর দ্যাট উই মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বিটুইন। বিটুইনটা কি? we know that between is a preposition, and if it is a preposition is always followed by an object। একটা অবজেক্ট দিয়ে ফলো হয় প্রিপোজিশনকে। তাহলে in this sentence Ram and Sam they are the object of this preposition। তাহলে এখান থেকে নাউনের আরেকটা ফাংশন আমরা পেলাম কি না, বিং দ্য অবজেক্ট অফ আ প্রিপজিশন। এটাকেও সেম বলা হয়, দিস ইজ অলসো কল্ড অবজেক্টিভ কেস অফ দ্য নাউন। সো লুক, apart from these three, noun also has many functions, but that is not the point. The point is we must know these three important functions of the noun, that is being the subject of the sentence, that is called nominative case, being the object of the verb, that is called objective case, and being the object of the preposition, which is called objective case of the noun। তাহলে এই হচ্ছে নাউনের ফাংশন। এবার আমরা মুভ করব তোমার টাইপস অফ নাউনসে। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি there are 5 types of nouns: proper, common, collective, material and abstract। There are 5 types of nouns, so we will start our session with the proper noun। আচ্ছা, before that if I ask you, I know every one of you will give me a correct answer that what is the definition of noun। নাউনের ডেফিনেশনটা কি? আমরা ছোটবেলা থেকে সবাই পড়ে আসছি যে নাউন মিনস আ নেমিং ওয়ার্ড। তার মানে যে কোনো কিছুর নাম বোঝালে, সেটা হিউম্যান বিংস হতে পারে, অ্যানিমেল হতে পারে, কোনো নন লিভিং অবজেক্ট হতে পারে, যা কিছুর নাম বোঝাবে দ্যাট মিনস দ্যাট ইজ নাউন, রাইট? এবার যদি আমরা প্রপার নাউনের কথা বলি, প্রপার নাউন মানে কি? নেম অফ আ স্পেসিফিক পারসন, প্লেস অর থিং। নাও ফোকাস অন দিস পার্ট অফ দ্য সেন্টেন্স, স্পেসিফিক পারসন, প্লেস অর থিং। এটার মানে কি? স্পেসিফিক মানে কি? সাপোজ আমি যদি বলি ক্যাট, হোয়েন আই সে ক্যাট, এটার মানে কি কোনো পার্টিকুলার কোনো ক্যাটকে বোঝাচ্ছে? আমি যদি বলি যে আ কাউ হ্যাজ 4 legs, কোন কাউয়ের সম্বন্ধে বলছি? পার্টিকুলারলি বোঝাচ্ছে না। তাহলে এই যে ক্যাট, কাউ, ডগ, they are not the proper nouns। প্রপার নাউন কোনটা? যদি আমি বলি রাম, when I say Ram, you clearly understand who I'm talking to or about whom I'm talking to। কার সম্বন্ধে আমি বলছি ক্লিয়ারলি আমরা বোঝা যাচ্ছে এখান থেকে। তাহলে আমরা বলতে পারি রাম ইজ আ প্রপার নাউন। সেই জন্যই এই স্পেসিফিক ওয়ার্ডটা এখানে মেনশন করা রয়েছে। তার মানে প্রপার নাউন কোন স্পেসিফিক কাউকে বোঝায়। ক্লিয়ার? যেমন রাম, সীতা, ইন্ডিয়া, দিল্লি, মানডে, জানুয়ারি। আচ্ছা, one more thing, whenever we use a proper noun in a sentence, it doesn't matter where it is placed, কোথায় বসছে এটা ম্যাটার করে না। ম্যাটার করে যে আমাকে অলওয়েজ দ্য ফার্স্ট লেটার মাস্ট বি ক্যাপিটাল। প্রথম লেটারটা আমাকে ক্যাপিটালে করতে হবে। ওকে, অ্যান্ড ওয়ান মোর থিং,
A or an is usually omitted. Focus on usually. Normally আমরা a or an কে omit করি। কেন ইউজুয়ালি বলছি? কারণ এক্সেপশন আছে। আরে গ্রামার এক্সেপশন ছাড়া চলে না, আমাদের লাইফও এক্সেপশন ছাড়া চলে না, এক্সেপশন থাকতেই হবে। তাই এখানেও এক্সেপশন রয়েছে, বাট উই উইল ডিসকাস ইট ইন আর্টিকেল চ্যাপ্টার। এখানে আমরা এটুকু জানবো যে কখনো প্রপার নাউনের সাথে আমরা আর্টিকেল এ অর অ্যান ইউজ করি। আমরা কখনো বলি আর রাম ইজ গোয়িং টু স্কুল, উই নেভার সে দ্যাট, রাইট? তাহলে আর্টিকেলকে আমরা কখনো প্রপার নাউনের সাথে ইউজ করতে পারবো না। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ কমন নাউন। কমন নাউন কাকে বলছে না? কমন নাউন মিন্স আ জেনারেল নেম অফ আ পারসন, প্লেস অর থিং। তাহলে আগেরটা ছিল স্পেসিফিক নেম অফ আ পারসন, প্লেস অর থিং, এখানে হচ্ছে জেনারেল নেম অফ দ্য পারসন, প্লেস অর থিং। ডিফারেন্সটা কি? যেমন আমি একটু আগে বললাম রাম, অ্যান্ড উই সে দ্যাট রাম ইজ দ্য প্রপার নাউন, বাট হোয়েন আই সে ডগ, this becomes a common noun. Why? Because when I say dog, it doesn't mean specifically about whom I'm talking to. Suppose I have a dog, his name is Rocky. So when I say dog, that is common noun, but when I say Rocky, that becomes a proper noun. তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রপার নাউন এন্ড কমন নাউন, দে আর জাস্ট অপোজিট টু ইচ আদার না? যেখানে প্রপার নাউন স্পেসিফিক্যালি কাউকে এক্সপ্রেস করছে, কমন নাউন কিন্তু সেটা করছে না। কমন নাউন একটা কমনালাইজ নেমকে বলছে, সেই জন্য বলা হয়েছে জেনারেল নেম অফ আ পারসন, প্লেস অর থিং। যেমন কি বয়, গার্ল, সিটি, কান্ট্রি, বুক, পেন। যেটা বললাম বয়, whenever I say boy, it becomes a common noun. Whenever I say Ram, it becomes a proper noun. এখানে আরেকটা জিনিস আমাকে বুঝতে হবে যে আমরা প্রপার নাউনের ক্ষেত্রে কি বললাম যে ইউজুয়ালি আর্টিকেলস আর omitted with proper noun, বাট কমন নাউনের ক্ষেত্রে ইফ দ্য কমন নাউন ইজ কাউন্টেবল, তার মানে যদি এটা কাউন্টেবল হয়, আমরা কাউন্ট করতে পারি, অ্যান্ড ইফ ইট ইজ সিঙ্গুলার, তাহলে কিন্তু আমাকে আর্টিকেল এ অর অ্যান ইউজ করতে হবে। যেমন আমি যদি বলি আ কাউ has 4 legs. A cow has 4 legs. Look, cow is here a common noun, এবং তার আগে আমাকে আর্টিকেল বসাতেই হবে কিন্তু, কারণ এখানে সিঙ্গুলার ইউজ করেছি এবং we know cow is countable, তাহলে তার আগে অলওয়েজ আর্টিকেল বসবে। ক্লিয়ার? চলো নেক্সট এতে মুভ করি আমরা। নেক্সট আসবো কালেকটিভ নাউন। নাও if we talk about any state exam, সেটা WBCS হোক, সেটা SSC হোক, PSC হোক, this chapter holds a special importance. এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্স রয়েছে এই কালেকটিভ নাউনের। আগে আমরা বুঝে নিই যে হোয়াট ইজ কালেকটিভ নাউন। আচ্ছা, সাপোজ ইফ আই ড্র আ সার্কেল হিয়ার অ্যান্ড ইফ আই সে বয়, এই সার্কেলটার মানে কি? সার্কেলটা মিনস দ্যাট when I say boy, it means every one of, or it may mean anyone in this category. যখন আমি বয় বলছি, পৃথিবীতে যত বয় রয়েছে তার যে কাউকে মিন করতে পারে। কিন্তু ধরো আমি সবাইকে মিন করতে চাই না, আমি ধরো একটা গ্রুপকে মিন করতে চাই। ধরো 5 জন বয় মিলে, 5 বয়েজ দে আর গোয়িং টু স্কুল, আমি ওই 5 বয়েজের গ্রুপটাকে মিন করতে চাই। তখন আমি কি বলবো? আ গ্রুপ অফ বয়েজ, আ গ্রুপ অফ বয়েজ বলবো আমরা। যখন আমরা বলছি আ গ্রুপ অফ বয়েজ, তখন কিন্তু বয়েজদেরকে ইন্ডিভিজুয়ালি মিন করছে না, নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2, এখানে কিন্তু আমি বয়টাকে মিন করছি না, আমি মিন করছি গ্রুপকে। তার মানে আমরা বলতে পারি আ কালেকটিভ নাউন ইজ আ পার্ট from the whole category of the common nouns. Boy is a common noun, but I am not talking about the boys, I'm talking about a group of boys. So collective noun is a collection, is a unit of the whole category. পুরো ক্যাটাগরিটার একটা ইউনিটকে কালেকটিভ নাউন মিন করে। ক্লিয়ার? বোঝা গেছে? যেমন দেখো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে a team of players. Now when I say a team of players, it doesn't mean the individual members of the individual players of the team. এটা মিন করছে যে একটা গোটা টিম। ধরো ইন্ডিয়ান ক্রিকেট টিমে 11 জন প্লেয়ার রয়েছে, আমি কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মিন করছি না, আমি টোটাল টিমটাকে, টোটাল গ্রুপটাকে মিন করছি। যেমন আ ক্রাউড অফ পিপল, আ বুকে অফ ফ্লাওয়ার্স। এবার আমরা আসি কালেকটিভ নাউনের রুলসে।
collective, ধরো suppose if I say a team of players is playing. Now এখানে কি লেখা রয়েছে? Collective nouns can be singular, can be plural depending on usage. প্রথমে আমাকে দেখি কেন singular হিসেবে ইউজ হয়। দেখো when I say a team of players is playing, এখানে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদেরকে মিন করছি না, আমি মিন করছি দ্য হোল টিম। তার মানে সাপোজ দেয়ার আর 11 মেম্বার্স, 11 প্লেয়ার্স ইন দ্য টিম অ্যান্ড দ্য হোল টিম দে আর প্লেইং ইন দ্য গ্রাউন্ড। তার মানে in this sentence, as I'm talking about a whole unit, as I'm talking about the whole team, therefore it is followed by a singular verb. Clear? কিন্তু ধরো যদি আমি দেখি যে ধরো সাপোজ ওই 11 জন মেম্বার, ওই টিমের 11 জন মেম্বার একে অপরের সঙ্গে লড়াই করছে, বা ধরো দুজন মেম্বারের মধ্যে ডিসঅ্যারেঞ্জ, আমরা দেখে থাকি এরকম ক্রিকেটে হয়ে থাকে যে ক্যাপ্টেনের কথা কেউ শুনছে না, বা কোনো দুজন প্লেয়ারের কেউ একটা ক্যাচ মিস করেছে দুজনের মধ্যে, যেমন আগের দিনই আমরা একটা ম্যাচে দেখলাম যে হার্দিক পান্ডিয়ার সঙ্গে একজন প্লেয়ারের গন্ডগোল লেগে গেছে। তার মানে কি ইভেন দো ইট প্লেজ লাইক আ টিম বাট দে ওয়্যার ডিসএগ্রিং উইথ ওয়ান অ্যানাদার। তাহলে আমি যদি সেন্টেন্সটা লিখি, দেখো দ্য টিম ওয়্যার ফাইটিং উইথ ওয়ান অ্যানাদার। তার মানে ইভেন দো দিস ইজ আ কালেকটিভ নাউন, স্টিল দ্য মেম্বার্স অফ দ্য টিম তারা কিন্তু একটা ইউনিটের মতো কাজ করছে না। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ইউজ আ প্লুরাল ভার্ব। বোঝা গেছে কনসেপ্টটা? when a collective noun acts like a unit, when a collective noun functions like a collection, then it must always be followed by a singular verb. But when a collective noun is not performing like a unit, then we have to use a plural verb. আমরা নেক্সট এটা দেখি। এখানে some of the important collective nouns are mentioned here. কিছু ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন মেনশন করা রয়েছে। দেখো আ ক্রিউ অফ সেলার্স, সেলার্সদের সঙ্গে আমরা যে কালেকটিভ নাউনটা ইউজ করি ক্রিউ, এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এভরি কমন নাউন হ্যাজ আ পার্টিকুলার কালেকটিভ নাউন। সব কালেকটিভ নাউন কিন্তু সব কমন নাউনের সাথে ইউজ করা যায় না, স্পেসিফিক কিছু কালেকটিভ নাউন আমরা ইউজ করতে পারি। যেমন সেলার্সের সঙ্গে আমরা ক্রিউ ইউজ করছি, সিঙ্গার আমরা কোয়ার ইউজ করছি, অথবা আরো একটা কালেকটিভ নাউন ইউজ করা হয় ব্যান্ড, আ ব্যান্ড অফ সিঙ্গার্স। এছাড়া লায়ন্স, এগেন এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার এসছে এক্সামে, লায়ন্সদের সঙ্গে আমরা প্রাইড এই কালেকটিভ নাউনটা ইউজ করে থাকি। পরেরটা দেখো ফিশ, এর সঙ্গে আমরা স্কুল এই কালেকটিভ নাউনটা ইউজ করে থাকি। পাপিজ, তার সঙ্গে আমরা লিটার এই কালেকটিভ নাউনটা ইউজ করে থাকি। হর্সেস, আ স্টেবল অফ হর্সেস, স্টেবল দ্যাট পার্টিকুলার কালেকটিভ নাউন ইজ ইউজড ফর হর্সেস। Chicks, a brood of chicks is used for brood, that collective noun is used for chicks. Gaggle is used with geese, fleet is used with ships, a range of mountains, a deck of cars, a clump of trees, a fleet of aircraft. These collective nouns are very important because they have come one after another exams. That's why these are mentioned here. Okay, now collective noun usually takes a singular verb, যেটা এক্ষুনি বলছিলাম, the team is playing well. That means here the team collective noun has been used as a team, has been used as a unit, therefore it is followed by a singular verb. The jury has given its verdict. Jury means we know a group of judges, একটা জাজের গ্রুপকে আমরা জুরি বলি। Now when a jury board, when a jury has given its verdict, that means all the members they are agreeing with one another, তারা একে অপরের সঙ্গে এগ্রি করছে, that's why এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করা রয়েছে। the committee has decided the date, again সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে। কমিটি 4-5 জন মেম্বার, 10-12 জন মেম্বারকে নিয়ে তৈরি। here the group acts as one unit, যেহেতু তারা one unit হিসেবে কাজ করছে, that's why a singular verb has been used. but use plural verb when members act individually, কিন্তু যখন একটা গ্রুপের মেম্বার তারা ইন্ডিভিজুয়ালি রিঅ্যাক্ট করছে, দে হ্যাভ ইন্ডিভিজুয়াল থিঙ্কিং, যখন তারা একটা ইউনিট হিসেবে কাজ করছে না, only then it will be followed by a plural verb. Look, the team are fighting
among themselves, তারা একে অপরের সঙ্গে ফাইট করছে, তাই আমরা এখানে প্লুরাল ভার্ব ইউজ করেছি। The jury are divided in their opinion. Suppose they are about to give a verdict but they are not agreeing with one another, তারা একে অপরের সঙ্গে এগ্রি করছে না, সেক্ষেত্রে আমাকে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। The committee have different views. Members are acting individually. তারা আমাকে কি করতে হবে? Whenever we find a collective noun, we must always follow the sentence. আমাকে সেন্টেন্সটাকে ফলো করতে হবে, দেখতে হবে যে whether the collective noun is used as a unit or as individual members. If it functions as a unit, obviously a singular verb has to be used. If it functions as a not as a unit, if it functions individually, then a plural verb has to be used. I think it is clear to? Okay. এখানে আরো একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, দেখো, use singular pronoun when verb is singular. Look, the committee, collective noun, has functions like a collection, functions like a unit. Look at the pronoun used with it. Its, কেন it use করছি? ফার্স্ট হচ্ছে ইউটা, ইটটা, এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার প্রোনাউন। ইট, দ্যাট ইজ নিউট্রাল জেন্ডার। কারণ এই ইটটা ইউজ করেছি মেম্বারদের জন্য নয়, কমিটির জন্য। এখানে মেম্বারকে মিন করছে না, কমিটিকে মিন করছে, তার মানে পুরো ইউনিটটাকে মিন করছে। দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিন ইউজড। এখান থেকেও কিন্তু প্রচুর কোয়েশ্চেন এসছে, এটা মাথায় রাখবে যে whenever a collective noun functions or behaves like a unit, then it must always be followed by a neuter gender pronoun, that is it. But when it is used individually, when the members function individually, then it should be followed by their. Look, the committee have given their opinions. এখান থেকেই verb plural, pronoun plural. The team are playing in their New Jerseys. ভার্ব প্লুরাল, প্রোনাউন প্লুরাল। তাহলে কালেকটিভ নাউন থেকে আমরা কি কি জানলাম যদি আমরা সাম আপ করি? ফার্স্ট হচ্ছে when a collective noun functions as a unit, then it is singular, it should be followed by a singular verb and it should be followed by a singular neuter gender pronoun, that is it. When a collective noun does not function as a collection, when the members behave individually, then it is followed by a plural verb and a plural pronoun is used with it, that is there. Okay, and also we have learned that different common nouns have different collective nouns. প্রত্যেকটা common noun এ different collective noun রয়েছে। ক্লিয়ার? চলো, কি বলছে? certain collective nouns are always singular. এখানে যে collective noun গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে ফার্নিচার বা লাগেজ বা ব্যাগেজ, ইকুইপমেন্ট, মেশিনারি, স্টেশনারি, জুয়েলারি, এই যে কালেকটিভ নাউন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, দে আর অলওয়েজ সিঙ্গুলার। দ্যাট মিনস দে ক্যান নট এভার বি মেড প্লুরাল। এগুলোকে কখনো আমরা প্লুরালে ইউজ করতে পারি না। যখনই আমরা এই কালেকটিভ নাউন গুলোকে সেন্টেন্সে দেখবো, চোখ বন্ধ করে আমাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। দেখো, দ্য ফার্নিচার ইজ ভেরি এক্সপেন্সিভ। ফার্নিচার মানে কি বোঝায়? ফার্নিচার মধ্যে টেবিল বোঝাতে পারে, চেয়ার বোঝাতে পারে, বেড বোঝাতে পারে, সবকিছু, আলমিরা বোঝাতে পারে, যে কোনো কিছু মিন করতে পারে। তাহলে ফার্নিচার একটা কালেকটিভ বা একটা কালেকশনকে মিন করছে, কিন্তু এটা কখনো আমরা প্লুরালে ইউজ করতে পারবো না। ফার্নিচার থেকে প্রচুর কোয়েশ্চেন এসছে। নেক্সট দেখো, লাগেজ। লাগেজ বলতে আমার কাছে ধরো একটা ব্যাগ আছে, একটা সুটকেস আছে, এই পুরোটাকে আমরা লাগেজ বলবো, এগেন আ কালেকটিভ নাউন, বাট ইট ইজ অলওয়েজ সিঙ্গুলার। এটা কিন্তু সবসময় সিঙ্গুলারে ইউজ হয়, কখনো প্লুরালে ইউজ হয় না। সেম ইকুইপমেন্ট, মেশিনারি। তাহলে এই যে কালেকটিভ নাউনগুলো আমরা এখানে দেখছি, দ্য ফার্নিচার ইজ ভেরি এক্সপেন্সিভ, হিজ লাগেজ ওয়াজ চেকড অ্যাট দ্য এয়ারপোর্ট, দ্য ব্যাগেজ ইজ কেপ্ট ইন দ্য স্টোর রুম। এখানে যে তোমার কালেকটিভ নাউনগুলো আমরা দেখছি, দে আর অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার। collective nouns always used as plural. তাহলে আগের যে স্লাইডটা আমরা দেখলাম কি, যে there the collective nouns were used always singular। আবার এখানে আমরা কি দেখছি না, these collective nouns they are used always as plural. That means whenever you find these collective nouns in the sentence, whenever you go through these collective nouns in the sentence, you must have to remember that they are followed by a singular verb. Look, police, the police are searching for the criminal. Cattle, the cattle are
grazing, are grazing in the field. Cattle মানে কি বোঝায়? গরু, ছাগল, মহিষ, এদেরকে আমরা cattle বলি। People, again plural, people are becoming more aware of health issues. Gentry, the gentry are invited to the royal function. Clergy were present at the ceremony. Poultry, the poultry are kept in the backyard. These collective nouns, they are always plural. Okay? Next move করব আমরা material noun এ। আচ্ছা, material noun জিনিসটা কি না? look, name of a substance or material noun হচ্ছে সেই নাউনগুলো যে নাউনগুলোকে ইউজ করে আমরা কিছু তৈরি করি। যেমন গোল্ড, আমরা গোল্ড দিয়ে অর্নামেন্ট তৈরি করি, তাহলে আমরা বলতে পারি গোল্ড ইজ এ মেটেরিয়াল নাউন। সাপোজ ইফ আই সে আয়রন দিয়ে আমরা বিভিন্ন ফার্নিচার তৈরি করি বা বিভিন্ন জিনিস তৈরি করি, তাহলে আমরা বলতে পারি আয়রন ইজ এ মেটেরিয়াল নাউন। নাও গোল্ড, ওয়াটার, আয়রন, মিল্ক, those are the examples of material noun. এবার এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। সাপোজ আমি যদি বলি this table is made of wood. Gold is a valuable metal. Now these material nouns, they are regarded as uncountable. নাউনের আরো দুটো ক্যাটাগরি রয়েছে, যেটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, এবং এই মেটেরিয়াল নাউনগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে ধরে থাকি। যেহেতু আনকাউন্টেবল নাউন হিসেবে ধরে থাকি, দ্যাটস ওয়াই ফার্স্ট অফ অল উই ক্যানট মেক দেম প্লুরাল, আমরা এটাকে প্লুরাল করতে পারবো না। অ্যান্ড নাম্বার টু, they usually are followed by a singular verb. যেহেতু এটাকে আমরা প্লুরাল করতে পারবো না, তাই এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব আমাদের মেনটেন করতে হবে। এবং নাম্বার থ্রি, we cannot use an article with these material nouns. Again, যাকে আমরা গুনতে পারছি না কারণ সেটা আনকাউন্টেবল, তার সাথে আমরা আর্টিকেল এ বা অ্যান বসাবো কি করে? কারণ আমরা জানি যে আর্টিকেল এ অর অ্যান অলসো মিনস দ্য নাম্বার অফ দ্য নাউন, নাউনের নাম্বারটাকেও তো এক্সপ্রেস করে। তাই উইথ মেটেরিয়াল নাউন্স অ্যাজ দে আর আনকাউন্টেবল, দে ক্যানট বি প্রিসিডেড, তাদের আগে আমরা কখনো আর্টিকেল এ বা অ্যান ইউজ করতে পারবো না। And last one from the noun category, that is abstract noun. Abstract noun কাকে বলে? Name of quality, state or idea. তার মানে abstract noun হচ্ছে সেই নাউনগুলো যেগুলো intangible, the nouns which cannot be perceived through our senses, যাকে আমরা দেখতে পাই না, যাকে আমরা টাচ করতে পারি না, যাকে আমরা শুনতে পারি না, সেই নাউনগুলোকে বলবো আমরা কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো এখানে এক্সাম্পল দিয়েছে অনেস্টি। এই যে অনেস্টি বলছে, অনেস্টিটাকে কি আমরা দেখতে পাই, টাচ করতে পারি, শুনতে পাই না? তার মানে দিস ইজ রিলেটেড টু আওয়ার ফিলিংস। সেম ব্রেভারি, চাইল্ডহুড, হ্যাপিনেস, তাহলে দিস নাউন্স আর কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন্স। এখানে একটা জিনিস বলে রাখি যে অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর অলসো আনকাউন্টেবল নাউন্স। এটাকে বলা হয় ট্রুলি আনকাউন্টেবল। কি বলা হয়? ট্রুলি আনকাউন্টেবল। ট্রুলি আনকাউন্টেবল কেন? বিকজ দে ক্যান নট এভার বি মেড প্লুরাল। তাকে আমরা কখনো প্লুরাল করতে পারি না। আমি কখনো বলতে পারবো না অনেস্টিজ আর দ্য বেস্ট পলিসিস, দ্য সেন্টেন্স ইজ রং। আমি কখনো বলতে পারবো না যে ব্রেভারিজ আর দ্য গুড থিং। Those sentences are wrong because bravery, honesty, these are abstract nouns and they are uncountable. এবং same uncountable বলে এগুলোর সাথে আমরা কখনো এ বা অ্যানও ইউজ করতে পারবো না। Yes, in some cases they can be used in a definite sense, but a or an cannot ever be used with these uncountable nouns, with these abstract nouns. Clear? চলো এবার আসবো আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। দিস ক্যাটাগরি অফ নাউন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইফ ইউ আর পারসুইং কম্পিটিটিভ এক্সাম। যদি কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাহলে নাউনের এই যে ক্যাটাগরিটা দেখছো কাউন্টেবল আনকাউন্টেবল, এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এখানে একটা গ্রুপ করে নিই, countable and uncountable.
কাউন্টেবল এবং আনকাউন্টেবল। আমরা দেখি দুটোর মধ্যে ডিফারেন্সেস কি রয়েছে। কাউন্টেবল আমরা কাকে বলবো? দেখো এখানে দেওয়া রয়েছে কাউন্টেবল নাউন্স ক্যান বি কাউন্টেড। কাউন্টেবল নাউন্সকে আমরা কাউন্ট করতে পারি, তাই তাকে কাউন্টেবল বলি। আমরা যে নাউনকে কাউন্ট করতে পারি, যেমন ধরো পেন, যেমন ধরো শার্ট, বা ধরো টেবিল, চেয়ার, এগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলি। কেন? কারণ এগুলোকে আমরা কাউন্ট করতে পারি। বাট আনকাউন্টেবল কি বলছে? ক্যান নট বি কাউন্টেড। তাহলে আনকাউন্টেবল নাউন্স আর দোজ নাউন্স দ্যাট ক্যানট বি কাউন্টেড, এভার উই ক্যানট এভার কাউন্টেড। আজকে আমি যদি তোমাকে বলি কাউন্ট দ্য ওয়াটার, আমরা কাউন্ট করতে পারবো? ওয়াটারকে কাউন্ট করতে পারবো না। তাহলে কাউন্টেবল নাউন্স ক্যান বি কাউন্টেড, আনকাউন্টেবল নাউন্স ক্যান নট বি কাউন্টেড। আচ্ছা, যাকে আমরা কাউন্ট করতে পারি সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, তাই তো? আজকে ধরো আমি যদি এই পেনটার কথা বলি, এই পেনটা আমার কাছে একটাই রয়েছে, তাহলে এটা সিঙ্গুলার। কিন্তু আমার কাছে যদি দুটো থাকতো, পাঁচটা থাকতো, তাহলে প্লুরাল হতো। তাহলে কাউন্টেবল নাউন্স ক্যান বি সিঙ্গুলার, ক্যান বি প্লুরাল, কিন্তু আনকাউন্টেবল নাউন্স নো প্লুরাল ফর্মস। যেহেতু আনকাউন্টেবল নাউন্স ক্যান নট বি কাউন্টেড, কাউন্ট করা যাচ্ছেই না, আমরা কখনো তাকে প্লুরাল করতে পারবো না। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যখন আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের কথা বলছি তখন সে কি হবে? সিঙ্গুলার ভার্ব নেবে না? যদি আমি সিঙ্গুলার, যেমন আমি যদি পেনটার কথা বলি, সাপোজ আমি যদি বলি যে দিস পেন রাইটস ওয়েল, যেহেতু আমি একটাই পেনের কথা বলছি, তাহলে সে সিঙ্গুলার ভার্ব নেবে। কিন্তু যদি প্লুরাল হয়, যদি কাউন্টেবল নাউন প্লুরাল হয়, তখন সেটা প্লুরাল ভার্ব নেবে। যেমন বয়েজ আর গোয়িং টু স্কুল, বয়েজ প্লুরাল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, তাই সে প্লুরাল ভার্ব নিচ্ছে, আর বলছি। কিন্তু আনকাউন্টেবল নাউন অ্যাজ ইট ইজ অলওয়েজ সিঙ্গুলার, ইট শুড অলওয়েজ বি ফলোড বাই আ সিঙ্গুলার ভার্ব। আমরা আনকাউন্টেবল নাউনের সাথে কখনো কোনোভাবে প্লুরাল ইউজ করতে, প্লুরাল ভার্ব ইউজ করতে পারবো না। আমি বলতে পারবো না যে মানি were well spent, আমরা এটা কখনো বলতে পারবো না, বিকজ মানি আনকাউন্টেবল নাউন, ইট ক্যানট বি ফলোড বাই আ প্লুরাল ভার্ব, ইট শুড অলওয়েজ বি সিঙ্গুলার ভার্ব। মানি ওয়াজ ওয়েল স্পেন্ট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসি। আচ্ছা, যখন আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউন বলছি, অলওয়েজ আর্টিকেল এ অর অ্যান শুড বি ইউজড। যেমন আমি যদি বলি আই হ্যাভ আ পেন, এই যে আমি যখন বলছি আই হ্যাভ আ পেন, এখানে পেনটা কি? পেনটা কাউন্টেবল নাউন, এবং কিরকম কাউন্টেবল? সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাই তার সাথে আমরা এ ইউজ করেছি। নাও দিস রুল ইজ ফিক্সড, if the noun is singular, if the noun is countable, then always article a or an should be used. সব সময় আমরা article a or an ইউজ করব। কিন্তু যেহেতু uncountable noun is always singular and uncountable, no article should be used, specially a or an। কখনো আমরা এ অর অ্যান কে আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, সাম কেসে যখন আমরা ডেফিনিট সেন্স দেখছি সেক্ষেত্রে দি ইউজ করা যেতে পারে, কিন্তু এ অর অ্যান ক্যান নেভার বি ইউজড উইথ আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? আচ্ছা, এবার কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা তো আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করতে পারছি না, কিন্তু আমরা কি তার পুরো আইডিয়াটাকে প্লুরাল করতে পারি? যেমন আমরা ধরো, আমি যদি এই নাউনটার কথা বলি অ্যাডভাইস, এই যে নাউনটা অ্যাডভাইস, প্রথম কথা হচ্ছে দিস ইজ আনকাউন্টেবল নাউন। কিন্তু ধরো আমার বাবা আমাকে অনেকগুলো অ্যাডভাইস দিয়েছে, সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব? সেক্ষেত্রে বলে রাখি, ইয়েস, দ্য নাউন ডাইরেক্টলি ক্যান নট বি মেড প্লুরাল, বাট দ্য আইডিয়া ক্যান বি মেড প্লুরাল বাই ইউজিং সাম ডিটারমাইনার্স। কিছু ডিটারমাইনার ইউজ করে আমরা টোটাল আইডিয়াটাকে প্লুরাল করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি সাম অ্যাডভাইস was given to me by my father. Look, অ্যাডভাইস তাকে কিন্তু আমি প্লুরাল করিনি, তার আগে আমি ডিটারমাইনার অ্যাড করেছি সাম, বাট দ্য ভার্ব ইজ অলওয়েজ সিঙ্গুলার। তার মানে আমরা এই যে সাম বা পিসেস অফ, আমরা পিসেস অফও লিখি,
পিসেস অফও লিখি বা আমরা অল ইউজ করি, এই যে ডিটারমাইনার বা আ লট অফ ইউজ করি, এই ডিটারমাইনার গুলো আমরা আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ করতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, কখনো নাউনটাকে আমরা প্লুরাল করব না। কিন্তু ইউ cannot ever make the noun plural, and the verb that you are using that should always be singular. তাহলে ভার্বটাও কিন্তু কখনো প্লুরাল হবে না, সিঙ্গুলারই থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের আমরা ডিফারেন্সেসটা বুঝতে পেরেছি। আমরা নেক্সট মুভ করব কাউন্টলেস নাউন। আচ্ছা, এই জিনিসটা কি? হোয়াট ইজ কাউন্টলেস নাউন? কাউন্টলেস নাউন জিনিসটা কি? ধরো আমি হেয়ারের কথা বলি, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে আচ্ছা হোয়াট কাইন্ড অফ নাউন ইজ হেয়ার, হেয়ারটা কি ধরনের নাউন, তোমরা সবাই একসঙ্গে আনসার করবে যে স্যার হেয়ার ইজ আনকাউন্টেবল বিকজ উই ক্যানট কাউন্ট হেয়ার। আমরা হেয়ারকে কাউন্ট করতে পারি না, দ্যাট ইজ আনকাউন্টেবল। একদম, অ্যান্ড ইউর আনসার উইল বি কারেক্ট। অবভিয়াসলি হেয়ার ইজ আনকাউন্টেবল। যেমন ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি, হার হেয়ার ইজ ব্ল্যাক, হার হেয়ার ইজ ব্ল্যাক, হেয়ার আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই আমরা ইজ ইউজ করেছি। কিন্তু ধরো কারো মাথায় 5টা চুল এবং সেই চুলটাকে সে লাল কালার করেছে, তাহলে সেক্ষেত্রে উই ক্যান ইজিলি কাউন্ট দোজ হেয়ার্স, কারণ মাত্র 5টা কি 10টা চুল সে কালার করেছে। তাহলে আমি যদি সেন্টেন্সটাকে লিখি যে 10 hairs in her head were red, এখানে দেখো as 10টা মাত্র চুল সে কালার করেছে বা রেড করেছে, তাই আমি লিখেছি 10, তারপরে প্লুরাল নাউন ইউজ করেছি হেয়ার্স অ্যান্ড প্লুরাল ভার্ব ইউজ করেছি ওয়্যার। তার মানে হেয়ার ইউজুয়ালি ইজ আনকাউন্টেবল নাউন, বাট in some cases it can be used as a countable noun depending on the sentence. Sentence এর উপর ডিপেন্ড করে একে আমরা কাউন্টেবল নাউন হিসেবে ইউজ করেছি। That's why this category countless noun, তার মানে countless nouns are the nouns that are usually too many to count, এতটাই বেশি থাকে যে আমরা কাউন্ট করি না। যেমন হেয়ার, যেমন সুগার, যেমন সল্ট, যেমন স্টার, যেমন ব্রিক, এই যে নাউনগুলো, দে আর সো মেনি that we never count them, and that's why they are called uncountable. But in some cases, depending on the special occasions, they can be used as countable noun, and in that case they will follow the rules of the countable noun. সেক্ষেত্রে কিন্তু তারা কাউন্টেবল নাউনের রুলটাকে ফলো করবে। যেমন আরেকটা এক্সাম্পল নেই, ধরো ব্রিক, ইট যাকে আমরা বলি। সাপোজ আমি যদি বলি তোমার বাড়িতে কতগুলো ব্রিক রয়েছে, তোমার যে বাড়িটা তৈরি করেছো কত ব্রিক রয়েছে, তুই বলবি স্যার ইম্পসিবল, আমার পক্ষে কাউন্ট করা সম্ভব নয়, দ্যাট দেয়ার আর টু মেনি টু কাউন্ট। সো ইন দ্যাট কেস ইট উইল বি আনকাউন্টেবল। কিন্তু ধরো তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, সামনে 5টা ইট পড়ে রয়েছে, ইউ ক্যান ইজিলি কাউন্ট দেম, so then it becomes a countable noun. ডিফারেন্সটা বোঝা গেছে? That's why there is another category that is called countless nouns. For example hair, for example brick, for example salt, for example sugar, এই যে নাউনগুলো they fall under countless noun category because they are usually uncountable, but depending on the sentence they can be used as countable too. ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে whenever you find these types of nouns, all you need to do to focus on the sentence ফোকাস করতে হবে যে how it is used, কিভাবে ইউজ হয়েছে। যদি আনকাউন্টেবল হিসেবে ইউজ হয়ে থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, যদি কাউন্টেবল হিসেবে ইউজ হয়ে থাকে তাহলে প্লুরাল ভার্ব। ক্লিয়ার? নাও এতক্ষণ আমরা যে জায়গাগুলো পড়লাম বা যে জিনিসগুলো পড়লাম তার উপরে কিছু কোয়েশ্চেন যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে এসছে, প্রিভিয়াস ইয়ার্সে যে কোয়েশ্চেনগুলো এসছে সেরকম কিছু কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে। কি বলছে? স্পট দ্য এরর। তার মানে ইউ হ্যাভ টু গো থ্রু দ্য সেন্টেন্সেস গুলোর পড়তে হবে, দেন ইউ নিড টু ফাইন্ড whether the sentence contains an error or not. তার মানে সেন্টেন্সে এরর আছে কিনা তোমাকে ডিটারমাইন করতে হবে। ধরো যেমন ফার্স্ট সেন্টেন্সটা, দ্য প্রাইড অফ লায়ন্স আর রোমিং majestically through the savannah.
সেন্টেন্সের চারটে পার্ট রয়েছে, দেখো এ বি সি ডি চারটে পার্ট রয়েছে। তোমাকে ডিসাইড করতে হবে যে কোন পার্ট এরর আছে বা কোন পার্টে এরর রয়েছে। যেমন দ্য প্রাইড অফ লায়ন্স, আমরা একটু আগে ডিসকাস করেছি যে লায়ন ফর দ্যাট কমন নাউন দ্য কালেকটিভ নাউন হুইচ ইজ ইউজ দ্যাট ইজ প্রাইড, তাহলে এই পার্টে কোনো এরর নেই, দিস ইজ কারেক্ট, এখানে কারেক্ট কালেকটিভ নাউন ইউজ করা রয়েছে। বাট ইফ উই মুভ অন টু দ্য নেক্সট ক্যাটাগরি, দেখো আর রোমিং, তাহলে এখানে একসঙ্গে তো তারা ঘুরছে, তাহলে আমরা কি প্লুরাল ভার্ব ইউজ করব নাকি সিঙ্গুলার ভার্ব ইউজ করব? অবভিয়াসলি সিঙ্গুলার ভার্ব ইউজ করব। দেয়ারফোর এখানে বি পার্টে এরর রয়েছে, ইট শুড বি দ্য প্রাইড অফ লায়ন্স ইজ রোমিং ম্যাজেস্টিক্যালি থ্রু দ্য সাভানা। সেন্টেন্সে কোথাও কিন্তু বলা নেই যে লায়ন্স দেয়ার ওয়ার ডিসএগ্রিমেন্টস অ্যামাং দেম, বা তার একে অপরের সঙ্গে লড়াই করছে, এরকম কিচ্ছু বলার নেই। তার মানে হিয়ার কালেকটিভ নাউন ইজ ইউজড অ্যাজ আ ইউনিট, দেয়ারফোর সিঙ্গুলার ভার্ব শুড বি ইউজড। ওকে, নেক্সট ওয়ান, she gave me a lot of useful informations about the project। তাহলে এখানে চারটে ভাগ করা রয়েছে, এ পার্টে দেওয়া রয়েছে she gave me, বি পার্টে দেওয়া রয়েছে a lot of useful informations, সি পার্টে দেওয়া রয়েছে about the project, ডি পার্টে দেওয়া রয়েছে no error। তাহলে দেখো এই যে ইনফরমেশন, এই যে ওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছ না, দিস ইনফরমেশন, দিস পার্টিকুলার ওয়ার্ড ইজ আনকাউন্টেবল নাউন। If it is uncountable noun, obviously I have already discussed this that uncountable nouns cannot be made plural, তাকে আমরা প্লুরাল করতে পারি না। তাহলে এখানে এসটা অ্যাড করা ঠিক হয়নি, তার মানে বি পার্টে এরর রয়েছে। কি হবে? she gave me a lot of useful information about the project। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স দেখো, the committee have submitted its report to the chairman। দেখো the committee again another collective noun, যেটা কালেকটিভ নাউন বা ইউনিট হিসেবে ইউজ হয়েছে, কিন্তু তার সত্ত্বেও তার সাথে আমরা হ্যাভ এই ভার্বটাকে ইউজ করেছি, দ্যাট ইজ রং। আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু ইটস, তার মানে নিউট্রাল জেন্ডার সিঙ্গুলার প্রোনাউন ইউজ করেছি, তাহলে অবভিয়াসলি দ্য ভার্ব শুড অলসো বি সিঙ্গুলার। তাহলে আমার এরর রয়েছে কোন পার্টে? বি পার্টে এরর রয়েছে। এখানে হ্যাভ এর জায়গায় কি হবে? এখানে হ্যাভ এর জায়গায় হ্যাজ হবে। পরের সেন্টেন্স দেখো, she has many works to complete before the deadline tomorrow। কি বলছে? she has many works। আচ্ছা, এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ না, ওয়ার্ক, এই ওয়ার্ক এটা কিন্তু আনকাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল। এবার তোমরা বলতে পারো যে স্যার আমরা তো ওয়ার্কস শুনেছি। ইয়েস, ওয়ার্কস ইজ অলসো কারেক্ট, ওয়ার্কস দ্যাট ইজ অলসো কারেক্ট, বাট এই ওয়ার্ক এবং এই ওয়ার্কস দে আর টু ডিফারেন্ট ওয়ার্ডস। কিভাবে বুঝবো? ওয়ার্কস আমরা কখন বলি? সাপোজ if I say Rabindranath Tagore has many works, তার মানে কি? সেখানে ওয়ার্কস মানে বলছি যে she has written novels, she has written dramas, she has written poetries। তাহলে সেক্ষেত্রে ওয়ার্কস মানে দ্য ভলিউম অফ হিজ লিটারারি ওয়ার্কস এর কথা বলা হচ্ছে। এখানে ওয়ার্ক মানে কি? এখানে যে সেন্টেন্সটা বলেছে she has many works, এখানে ওয়ার্ক মানে কাজের কথা বলা হচ্ছে, এবং যখন ওয়ার্ক মানে কাজ, তখন কিন্তু এটা প্লুরাল করা যায় না। এবং আরো একটা ভুল আছে এখানে, যেহেতু এটা আনকাউন্টেবল, এর আগে কিন্তু মেনিকেও আমরা ইউজ করতে পারবো না। ইউজুয়ালি এই মেনি এবং ওয়ার্কস এটা একটাই জায়গায় থাকবে, তাহলে আমাকে এখানে মেনিও ইউজ করতে পারবো না। মেনির জায়গায় আমাকে কি ইউজ করতে হবে? মেনির জায়গায় মাচ ইউজ করতে হবে, কারণ আমরা জানি যে অ্যাজ এ ডিটারমাইনার মাচ ইজ ইউজড উইথ আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে কারেক্ট সেন্টেন্স হবে she has much work to complete before the deadline tomorrow। আন্ডারস্টুড? নেক্সট সেন্টেন্স দেখো, কি বলেছে? the sceneries of Kashmir are more beautiful than that of Darjeeling। এই যে সিনারিজ, সিনারি ওয়াটার হচ্ছে সিনারি, এই যে সিনারি দ্যাট ইজ অলসো আনকাউন্টেবল নাউন, এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন। তাহলে ফার্স্ট অফ অল আমরা সিনারিজ বলতে পারি না, কি হবে? সিনারি অফ কাশ্মীর। এগেন ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, ইজ মোর বিউটিফুল দ্যান দ্যাট অফ দার্জিলিং। কারেক্ট সেন্টেন্স হবে দ্য সিনারি অফ কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান দ্যাট অফ দার্জিলিং। ঠিক আছে? লাস্ট কোশ্চেন কি বলেছে? দ্য ক্যাটল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড নিয়ার দ্য রিভার। তাহলে এখানে দেখো নাউনটা কি? ক্যাটল। এবার আমি দেখো, মনে করো কালেকটিভ নাউনে আমি যখন পড়াচ্ছিলাম সেখানে বলেছিলাম যে সাম কালেকটিভ নাউন্স দে আর অলওয়েজ প্লুরাল, দ্যাট মিনস they will be followed by a plural verb। cattle সেরকম একটা কালেকটিভ নাউন যেটা অলওয়েজ প্লুরালে ইউজ হয়। ক্যাটল বলতে আমরা কি বুঝি? গরু, ছাগল, মহিষ, those animals are called together cattle, that means cattle is a collective noun, therefore it cannot be
singular verb, it should be followed by a plural verb. The cattle are grazing in the field near the river. বোঝা গেছে? তাহলে তোমাদের এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের নাউন চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার্সে এসছে। তাই তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল যে কিরকম কোয়েশ্চেন আসে। এই পর্যন্ত আজকের ক্লাস।